দলের করা হয়। আপনাদের মনে আছে এই বৈঠকটার পর এইটার নাম দেয়া হয়েছিল ইন্ডিয়া। শুভেন্দু অধিকারীরা যাকে ইন্ডি জোট পিন্ডি জোট এইসব ইন্ডিয়া বলে একটা সব দলকে নিয়ে আমরা একটা আলোচনা করে চেষ্টা করছিলাম যে বিজেপি বিরোধী সমস্ত শক্তিকে একত্রিত করা। এই মিটিংটার প্রথম মিটিংয়ে আমরাও যেমন ছিলাম, অন্য দল ছিল, আরো একজন ছিল। কে ছিল? পরের দিন আনন্দবাজার পত্রিকায় ছবি বেরিয়েছে, বাংলার কাগজগুলো সব লিখলো, দেখো সিপিএম আর তৃণমূল বোধহয় জোট করে ফেলল। তাহলে কি সত্যি সিপিএম আর তৃণমূল জোট করে ফেললো? আপনি আমি কি দেখছি সিপিএম আর তৃণমূল জোট করেছে? আমরা বলেছিলাম আমরা বিজেপি বিরোধী যে কোনো লড়াইয়ে ছিলাম, আছি এবং থাকছি। আমরা আমাদের কথা রেখেছি, বামপন্থীরা রেখেছি। আমরা তখন বলেছিলাম যখন এইসব ব্যাখ্যা ছড়ানো হচ্ছে এখানে, আমাদেরও একটা অংশ, সমর্থকদের অংশ, তারা বলছে তৃণমূলের সাথে এখানে জোট হয়ে যাবে। আমরা বলছিলাম এত কাগজের কথায় কান না দিয়ে একটু ধৈর্য ধরে দেখুন না কি হয়। যথারীতি মমতা ব্যানার্জি যদি থাকেন তাহলে আজ যাই হোক, আমরা কিছু করার আগে উনিই করে দেন। এই জোট তিনি চাননি, এই জোটকে দুর্বল করেছেন, দুর্বল করার চেষ্টা করেছেন, পারেননি। শেষে জোট থেকে নিজেই বেরিয়ে গেছে। কেরালাতে কংগ্রেসের সাথে আমাদের লড়াই হচ্ছে, না হওয়ার কিছু নেই, কারণ কেরালায় বিজেপি নেই, পরিষ্কার বুঝে নিতে হবে। পশ্চিমবাংলায় আগেও কংগ্রেসের সাথে আমাদের লড়াই হয়েছে, হয়তো ভবিষ্যতেও আমাদের রাজনৈতিক লড়াই হবে, কিন্তু কংগ্রেস আর বিজেপিকে এক করে দেখলে আমরা ভুল করব। আমরা আমাদের অবস্থান পরিষ্কার করেছিলাম, বেরিয়ে গেল কে? মমতা ব্যানার্জি প্রথম বেরোলো। আমরা তো বলে আসছি তৃণমূল আর বিজেপির মধ্যে ফারাক কিছু নেই। যখন আরএসএস দেখেছিল এই বাংলায় বিজেপি দিয়ে কিছু হচ্ছে না, বিজেপির পক্ষে মানুষ ভোট দিচ্ছে না, ওরা ঠিক করলো এখানে এমন একটা দল করতে হবে যে দলটাকে দিয়ে এখানে বামপন্থী আন্দোলনকে দুর্বল করা যাবে। কংগ্রেসকে দিয়ে সেটা করা যাবে না, কারণ কংগ্রেসের রাজনীতিতে, কংগ্রেস বিজেপির রাজনীতির ঘরানায় বিশ্বাস করে না। তারা দিনের শেষে ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে। তাদের সাথে আমাদের হাজারটা বিরোধ আছে, বিরোধ থাকবে, এটাই স্বাভাবিক, রাজনৈতিক বিরোধ থাকবে। কিন্তু কোন দল যদি বলে আমরা সংবিধানটা বদলে দেব, তাহলে সেই দলটা রাজনৈতিক বিরোধিতার দল হয় না, সেটা হয় প্রকৃত অর্থে দেশদ্রোহী একটা রাজনৈতিক দল, যেটা হচ্ছে বিজেপি। শুনেন তাদের নেতারা বলেছে সংবিধানই বদলে দেব। আমরা কেউ কোথাও বলেছি সংবিধান বদলে দেব, আমাদের অনেক বক্তব্য আছে। আমরা বলি কাজের অধিকারের স্বীকৃতি মৌলিক অধিকার হিসেবে দিতে হবে, সংবিধানে ঢোকাতে হবে। কিন্তু আমরা কোথাও বলেছি ধর্মনিরপেক্ষতা উঠিয়ে দিতে হবে, সমাজতন্ত্র উঠিয়ে দিতে হবে। ইন্দিরা গান্ধীর সাথে আমাদের অনেক বিরোধ ছিল 60-এর দশক, 70-এর দশকে। কিন্তু যখন দেখা গেছে যে দেশের পররাষ্ট্র নীতির প্রশ্নে, দেশের আর্থিক নীতির প্রশ্নে ব্যাংকগুলো জাতীয়করণ করার দরকার, বামপন্থীরা ইন্দিরা গান্ধীর সরকারকে সমর্থন করেছে। এটাই তো রাজনীতি। রাজনীতি মানে অন্ধ বিরোধিতার জায়গা নয়।
প্রশ্নে সমর্থন বা বিরোধিতার কথা। ইন্ডিয়া জোট যখন তৈরি হচ্ছে তখনই আমরা বলেছিলাম আমরা বিজেপি বিরোধী লড়াইয়ে আছি, আমরা থাকবো এবং ছিলাম। তৃণমূল তাদের অবস্থানে থাকবে না। আপনারা দেখেছেন আমাদের পার্টির রাজ্যের সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি বলেছিলেন দেখুন তৃণমূল থাকবে না। নেই কেন? এটা ভেবেছেন কেন নেই? গত এক মাস সময়ের যদি রাজনৈতিক যে উত্থান পতনের ঘটনাগুলো আমাদের দেশে হয়েছে, আমি চারটে ঘটনা বললে আপনারা বুঝে যাবেন। কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ করে দিল নির্বাচনের আগে, যাতে কোনো পয়সা না খরচা করতে পারে। আমাদের পার্টির কেরালার ত্রিচুর জেলা কমিটির অ্যাকাউন্টকে ফ্রিজ করেছে যাতে তারা কাজ না করতে পারে। নোটিশ পাঠাচ্ছেন আমাদের পার্টির নেতা এবং একটা নিউজ ক্লিক বলে একটা পোর্টাল চালান রবির পুরকায়স্থ, তাকে ইউএপিএ ধারায় গ্রেপ্তার করে রেখে দিয়েছে জেলে। বলছে তিনি নাকি করোনার সময় চীন নিয়ে খবর করেছেন, তার জন্য তাকে গ্রেপ্তার করে ঢুকিয়ে রেখে দিয়েছে। কি বিদেশ থেকে নাকি টাকা এসেছে। আরে 26% এফডিআই তে মিডিয়াতে তোমরাই অ্যালাউ করে রেখেছো, বিদেশি ইনভেস্টমেন্ট আসতে পারে। আমরা করিনি, তোমরা আইন করেছো, আমরা সেই আইন অনুযায়ী কাজ করেছি। যেখান থেকে টাকা নেবার আমরা নিয়েছি, আইন অনুযায়ী নিয়েছি। প্রশ্নটা হচ্ছে, দেখলাম আমরা দুজন মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়ে গেলেন, হেমন্ত সোরেন আর অরবিন্দ কেজরিওয়াল। কিসের জন্য? মানি লন্ডারিং, পিএমএলএ, ইডি বলে যে বস্তুটা আমরা শুরু করি। মানি লন্ডারিং এর প্রশ্নে অরবিন্দ কেজরিওয়াল 9 বার নোটিশ পেয়ে যাননি, তাকে গ্রেফতার করে নিয়ে গেছে, জেলে রেখে দিয়েছে। আমাদের রাজ্যের একটা মন্ত্রী, ছাঁটের মন্ত্রী, মানে বিরাট কিছু নয়, ছাঁট আইন মন্ত্রী, পাত্তাও দেয় না মমতা, মলয় ঘটক, 18 বার না 19 বার তাকে নোটিশ দিয়েছে, সে যায়নি। মমতার ভাইপোকে বারবার ডেকেছে, সে যায়নি। কেন যায়নি? তাদের গ্রেপ্তার কেউ করছে না। তাহলে বোঝা যাচ্ছে ইন্ডিয়া জোটে কারা আছে কারা নেই। কেন নেই? এখন তৃণমূল বোঝানোর চেষ্টা করছে যে সিপিএম কে ভোট দেওয়ার অর্থ বিজেপি কে নাকি নিয়ে চলে আসা, আর বিজেপি গিয়ে এটা প্রচার করছে তৃণমূলকে ভোট দে, সিপিএম কে ভোট দেওয়ার অর্থ হচ্ছে তৃণমূল চলে আসে। তৃণমূল এখানে বলছে, শুভেন্দু অধিকারী সেদিনকে ওই আন্দুল রাজমাটের মিটিং এ গিয়ে এটা বলেছে, সিপিএম কে একটি ভোট। ভাবুন কিরকম মিলছে, দেখুন তৃণমূলের বক্তব্য বিজেপির বক্তব্য এক, সিপিএম কে ভোট। এবার যদি আপনি ভাবলেন সিপিএম কে ভোট দেবেন, তখন আপনাকে বোঝানো হচ্ছে ওদের ভোট দিয়ে কি হবে, ভোট নষ্ট করো না, ওরা তো সরকারে যাবে, ওদের ভোট দিয়ে কি হবে। হবে মানে কি, কি হবে মানে ভবিষ্যতে কি হবে, তাই তো? যখন আমরা কি হবে প্রশ্ন করি, সেটা মানে কি ভবিষ্যতে কি হবে কথা ভাবি। আজকে যা করছি ভবিষ্যতে কি হবে সেটা দেখা যাবে তার উপরে। আমি যদি ঘুরিয়ে প্রশ্ন করি, আপনাদের ভোট দিয়ে কি হলো 12 বছর ধরে? আপনাদের ভোট তো দিয়েছিলাম, তৃণমূলকে তো 12 বছর ধরে ভোট দিয়েছিলাম। সিপিএম কে যখন ভোট দিয়েছিলাম, রাজ্যে বিজেপির কটা আসন ছিল? আর তৃণমূলকে যখন ভোট দিয়েছি, বিজেপির কটা আসন হয়েছে রাজ্যে? সিপিএম এর সময় মেরে কেটে 2টো আসনে বিজেপি বিধানসভায় জিতেছিল, 2টো, আর লোকসভায় 98-তে একটা, দমদমে তপন সিকদার জিতেছিল, 99-তে 2টো, দমদমে তপন সিকদার আর কৃষ্ণনগরের সত্যপ্রদ মুখার্জি।
এর বাইরে বিজেপি খাতা খুলতে পারেনি। তৃণমূল আমলে বিজেপিকে একটা ফেক অপোজিশন বানানো হয়েছে, যেটা তৃণমূলেরই একটা আউটলেট পশ্চিমবঙ্গের বিজেপি। তার প্রধান উদাহরণ হচ্ছে হাওড়ার বিজেপির যিনি প্রার্থী ডক্টর রতিন চক্রবর্তী। কে এই ডক্টর রতিন চক্রবর্তী? ডক্টর রতিন চক্রবর্তী তিনি তৃণমূলের টিকিটে হাওড়ার 28 নম্বর ওয়ার্ড থেকে জিতেছিলেন, কর্পোরেশনের মেয়র ছিলেন 13 থেকে 18। 2015 সালে হাওড়া কর্পোরেশন এই এনআরসি নিয়ে মমতা ব্যানার্জি এত কথা বলছে। এনআরসির যে প্রথম ধাপ এনপিআর, ন্যাশনাল পপুলেশন রেজিস্টার, এর কাজ হাওড়া কর্পোরেশনকে দিয়ে অনেকটা করে ফেলেছিলেন। মমতা ব্যানার্জি সরকারের নির্দেশে সেই কাজ হাওড়ায় করিয়েছিলেন রতিন চক্রবর্তীর পুরসভা, উনি মেয়র ছিলেন। আর এই 13 থেকে 18 যখন রতিন চক্রবর্তী মেয়র, এই সময়কালে হাওড়ার মেম্বার অফ পার্লামেন্ট বা লোকসভার সদস্য ছিলেন যিনি, তার নাম প্রসূন বন্দ্যোপাধ্যায়। তাহলে কি বাকি থাকছে? ইন্ডিয়া জোটে মমতা ব্যানার্জি নেই, কংগ্রেস আছে, সিপিএম আছে, অন্য দল আছে, কেজরিওয়াল জেলে গেছে, হেমন্ত সোরেন জেলে গেছে, মলয় ঘটক বাইরে আছে, অভিষেক ব্যানার্জি বাইরে আছে। তৃণমূল এসে বলছে বিজেপিকে ভোট, সিপিএম কে ভোট দিলে বিজেপি চলে আসবে, বিজেপি বলছে সিপিএম কে ভোট দিলে তৃণমূল চলে আসবে। যখন কিছু পাচ্ছে না বলছে ওদের ভোট দিয়ে কি হবে। আমরা কি এই রাজনীতি করে যাব, নাকি দেশের লোকসভা ভোটে আলোচনা হবে আমাদের রুটি রুজির কথা, আমাদের পরিযায়ী শ্রমিকদের কথা, আমাদের জুট মিলগুলোর অবস্থার কথা, আমাদের এই হাওড়ার রাস্তাঘাটের কথা, জঞ্জালের কথা, কলকারখানার কথা, জীবন জীবিকার কথা, মা বোনেদের সম্মানের কথা, জিনিসপত্রের দাম কমানোর কথা? কোনটা? আমরা কি শুধু এই আলোচনা করব? ভোট মানে কি? ভোট ব্যাংক? এটা আরএসএস এর কথা, ভোট ব্যাংক, মুসলমান ভোট ব্যাংক। একটা সময় বলতো না মাইনরিটি এরিয়া? আমাদের ভারতে কোন এরিয়াকে মেজরিটি মাইনরিটি বলে কোনো করার রাস্তা আছে আমাদের দেশের সংবিধান অনুযায়ী? এই দেশের মাটিতে সব মানুষ থাকেন, মাইনরিটি এলাকায় কোন হিন্দু মানুষ থাকেন না। কালকে আমি একটা জায়গায় গেছিলাম, সন্ধ্যা বাজার আছে, ওর পরে ফজির বাজার আছে, একটা ছোট্ট বস্তি অঞ্চল, 5 তলা শ্মশানের পাশে একটা ঘর, একটা উঠোন, 4টে ঘর, গরিব মানুষ। 2জন হিন্দু তামিল ব্রাহ্মণ পরিবার থাকে, আর তার পাশে 2জন মুসলিম পরিবার থাকেন। এক একটা ঘরের মধ্যে তারা থাকেন একসাথে। এটাই তো আমাদের দেশ। তা বলে একজনের ধর্মবিশ্বাস আর একজনের ধর্মবিশ্বাস এক হয়ে গেল? হলো না তো। 2জনের ধর্মীয় বিশ্বাস আলাদা, 2জনের রাজনীতিও আলাদা হতে পারে, কিন্তু দুটো মানুষ পাশাপাশি থাকতে কোথাও বাধা নেই। এটা ভারত, এটা অন্য কোনো দেশ নয়। এদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার। আমাদের দেশের সংবিধান যারা তৈরি করেছিলেন তারা ভেবেছিলেন এই দেশের রাজনীতিটা হবে কাম কাজের ইস্যুতে, রুটি কাপড়া মাখানের ইস্যুতে। মানুষ তার উন্নয়নের কথা বলবে, তার সামগ্রিক উন্নয়নের ভিত্তিতে। মমতা ব্যানার্জি মনে করছেন এটা উন্নয়ন মানে আমাকে ওটা উন্নয়ন মনে করতেই হবে, এরকম তো ব্যাপার নেই।
মমতা ব্যানার্জির কাছে উন্নয়নের সংজ্ঞা হতে পারে কারখানার জমিগুলোকে তুলে দিয়ে কর্পোরেটের হাতে ওখানে বড় বড় বাড়ি তৈরি করা গঙ্গার ধারে। সেটাই তো করছে। রাজগঞ্জ জুট মিলে যান, শুনলাম তৃণমূলের নেতা ওখানে সব মেশিন পত্র শেড নিয়ে বেচে দিয়ে কোটিপতি হয়েছে, আর শ্রমিকের ঘরগুলোর দিকেও এখন নজর। কেন? এর জবাব চাই। বাকিটা আপনারা প্রশ্ন করুন, আমি উত্তর দেব। যা প্রশ্ন করবেন, যে কোনো প্রশ্ন, অপ্রিয় প্রশ্ন হলেও করবেন। আমি আমাদের অবস্থান আর বর্তমান রাজনীতির কিছু কথা আপনাদেরকে বললাম। দেশ বাঁচানোর লড়াইয়ে তৃণমূলের অবস্থান বললাম, আমাদের অবস্থান বললাম। অনেকে সব বলছে না, আমি আজ বিজেপি কিরকম শিখিয়ে যেতে পারে। একজন লোক বলছে আমাকে, সব ঠিক আছে, এতদিন ধরে বলতেন ইন্দিরা গান্ধীর কালো হাত ভেঙে দাও, গুড়ি দাও, তার সাথে জোট করলে। আরে গডসে আর গান্ধীর মধ্যে যদি লড়াই হয়, কমিউনিস্টরা লাল ঝান্ডা ধরে গান্ধীর পক্ষে, গান্ধীর পক্ষে, গান্ধীর পক্ষে, গডসের পক্ষে আমরা নই। খোলাখুলি কথা, এটা পরিষ্কার জেনে নিন। গান্ধীজির সাথে আমাদের বিতর্ক, সেটা রাজনৈতিক বিতর্ক, সেটা ছিল, আছে, থাকবে। আমরা গান্ধীবাদী হয়ে যাইনি, আর আমার কংগ্রেসের দাদা মার্ক্সবাদী হয়ে যাননি। ও বিতর্ক থাকবে, কিন্তু এই বিতর্কের জন্য, বিতর্কের পরিবেশ, বিতর্কের জন্য আমাদের গণতন্ত্র, পার্লামেন্ট, সেটা জরুরি। নইলে বিতর্ক হবে কোথায়? আর তার জন্য সাংসদরাও দায়ী। এটাও আপনাকে বুঝতে, আপনার সাংসদ যদি লোকসভায় গিয়ে কথা না বলে, আপনার সাংসদের কাজ যদি লবি করা হয়, টাকা খাওয়া হয়, তাহলে কোনোদিন সংসদে গিয়ে আপনি আলোচনা করতে পারেন। আমায় বলুন, এই হাওড়া থেকে সাংসদ ছিলেন মোহাম্মদ ইলিয়াস সাহেব, ছিলেন হাওড়া লোকসভা কেন্দ্রের সাংসদ। হাওড়া লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন সমর মুখার্জি, স্বদেশ চক্রবর্তী, সুশান্ত চক্রবর্তী, প্রিয়রঞ্জন দাস মুন্সী, অম্বিকা ব্যানার্জি, বিক্রম সরকার, এতজনের নাম বললাম। রাজনীতির মত কারুর মিল নেই, কিন্তু হাওড়ায় কিন্তু উত্থান পতন হয়েছে। কেউ টানা বিরাট জিতে যায়নি, বিভিন্ন সময় রাজনৈতিক পালাবদল ঘটেছে। প্রিয়বাবু সমর মুখার্জির মতন নেতাকে এখান থেকে হারিয়ে দিয়েছিলেন, আবার প্রিয়বাবু হেরে গিয়েছিলেন সুশান্ত চক্রবর্তীর কাছে, আবার সুশান্ত চক্রবর্তী হেরে গিয়েছিলেন প্রিয়বাবুর কাছে 96-তে। 98-তে স্বদেশবাবু হেরে গেছিলেন বিক্রম সরকারের কাছে, নতুন তৃণমূলের ক্যান্ডিডেট। আবার 99-এ স্বদেশবাবু জিতেছিলেন, 2009 পর্যন্ত উনি ছিলেন। এই এতগুলো এমপির নাম বললাম, এরা প্রত্যেকে দুটো গুণে গুণেছে। কি বললেন আমি সেই বক্তব্যের মধ্যে যাব না, কিন্তু এরা সবাই পার্লামেন্টে মুখ খুলতেন, পার্লামেন্টে দাঁড়িয়ে বিতর্ক করতেন, এবং এদের মধ্যে বেশ কয়েকজন বাগ্মী ছিলেন। সমর মুখার্জির সাথে ইন্দিরা গান্ধীর বিতর্ক লোকসভার মধ্যে, এখনো পর্যন্ত লোকসভার যে আর্কাইভ আছে সেখানে গেলে আপনারা পাবেন, সেখানে ছাপা বিতর্কগুলো আছে। আনন্দবাজারে হেডলাইন হতো, সম্মুখ সমরে ইন্দিরা সমর, আনন্দবাজার পত্রিকার হেডলাইন হতো। এটা তারা করতেন। প্রিয়বাবু তিনি বাগ্মী ছিলেন, বক্তৃতা করতে পারতেন, বক্তৃতা করতেন। স্বদেশবাবু বক্তৃতা করতেন, সুশান্ত চক্রবর্তী বক্তৃতা করতেন। আমি খুঁজতে যাচ্ছিলাম আমাদের মাননীয় সাংসদ, আজকে তার জন্মদিন, আমি দেখছিলাম। ঠিক আছে, জন্মদিনে ওনাকে অভিনন্দন জানাতে হয়, শুভেচ্ছা জানাতে হয়, এবং তিনি একজন নামী ফুটবলারও বটে। মাঠে তাকে আমি সম্মান করি, কিন্তু রাজনীতির মাঠে তাকে আমি একজন দুর্নীতিগ্রস্ত লোকই বলব। আমার কাছে এটা খুব খারাপ লেগেছে হাওড়ার একজন ভোটার হিসেবে, যেদিন আমি দেখেছিলাম এই কেন্দ্রের সাংসদ নারদা ঘুষকাণ্ডে টাকা নিতে গিয়ে তার ছবি উঠছে। এত সাংসদকে আমরা বললাম, অম্বিকাবাবু তো তৃণমূলের সাংসদ ছিলেন, বিক্রম সরকার তো তৃণমূলের সাংসদ ছিলেন, কাউকে বললাম ঘুষ নিয়েছেন চোর? বললাম না। এটা অদ্ভুত একটা রাজনীতি আনা হচ্ছে এই জন্যই, যাতে রাজনীতিটাকে লোকে ঘেন্না করে।
লোকের কাছে যাচ্ছি, লোকে বলছে কালকে আসবেন, চিনতে পারবেন। তারপরে যখন তাকে জিজ্ঞেস করছি 15 বছর আগে 20 বছর আগে চিনতে পারতো নেতারা, তখন হ্যাঁ ওটা ভালো ছিল। তাহলে মানুষের কাছে এই কথাটা ওই জায়গাটাই নিয়ে যেতে হবে, মানুষের স্মরণ শক্তিটাকে, স্মৃতিটাকে উস্কোতে হবে, বামপন্থীদের লড়াইয়ের কথা বলতে হবে। আমাদের কাছে কোনো বিকল্প নেই, আমাদের কাছে ইলেকট্রাল বন্ডের টাকা নেই। ইলেকট্রাল বন্ড ব্যাপারটাও একটু বলে দেবো। ইলেকট্রাল বন্ডের লক্ষ লক্ষ কোটি কোটি হাজার হাজার কোটি টাকা নেই আমাদের কাছে। আমরা তাই বলেছি কাজ, রুটি, রুজি, জনতাই পুঁজি। আমাদের পুঁজি হচ্ছে আপনারা, আপনারা এবং আপনাদের মধ্যে দিয়ে, কারণ আপনারা লিডার, আপনারা আবার সাধারণ মানুষ যারা আছেন, যারা কোনো রাজনৈতিক দলে নেই, তাদের কাছে আপনারা যাচ্ছেন, তাদেরকে বলে আনতে হবে। এটা কোনো সহজ রাস্তা নয়। এই আমি যাচ্ছি, বাড়ি বাড়ি যাচ্ছি, আমাকে সব জায়গায় বলেন এটা গাড়ি করে চলুন, এই বাড়ি বাড়ি যাচ্ছি এই জন্য, এবং বুঝছি মানুষের মন বদলে গেছে। মানুষ কিন্তু প্রস্তুতি নিচ্ছেন এই পরিস্থিতি থেকে বেরোবার। খালি তার হাতটা ধরতে হবে। মানুষের হাত যদি আমরা ধরতে পারি এবং তাকে যদি আমরা বুকে টেনে নিতে পারি, মানুষের দিল জিতেই কিন্তু মানুষকে জিততে হবে। এটা কিন্তু বামপন্থীরা করেছেন, আপনারা করেছেন বলে পঞ্চায়েত ভোটে হাতে নাতে ফল পেয়েছেন। জীবনে কেউ কোথাও দেখেনি কাউন্টিং এ ছাপ্পা। এই প্রথম আমরা পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটে দেখলাম, ভোট হলো, কাউন্টিং এর দিন ছাপ্পা করলো বিডিও এসডিওদের দিয়ে। আর আপনার এখানে এই অম্বিকাবাবুর কথা বলছিলাম, ওর মেয়ে আর কি এখানকার এমএলএ আছে আমি জানি না, মানে এইরকম দুজন ভদ্রমহিলা, তারা এই এখানকার ওই আইসি কি নাম, বিশ্বজিৎ নাকি, এখনো রয়েছে বোধ হয়, এখনো খোঁজাখুঁজি করছে, ওটাকে নিয়ে ওই সিকমে ঢুকে লুট করেছে। তাহলে কেন 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 একটা গণতন্ত্রে একটা পঞ্চায়েত না জিততে পারলে কি ক্ষতি হয়? আমাদের সময় তো কত পঞ্চায়েত ছিল কংগ্রেস জিতত, কত পঞ্চায়েত ছিল বিজেপিও জিতেছে, তৃণমূল জিতেছে। কংগ্রেস যখন দিল্লিতে রাজত্ব করেছে, গোটা ভারতবর্ষে একটা সময় গেছে বেশিরভাগ রাজ্যে অকংগ্রেসী সরকার থেকেছে। পঞ্চায়েত না জিতলে কি এমন ক্ষতি হচ্ছে? ডাল মে কুছ কালা হোগা, উসি দিয়ে তো এই লোক লুটেগা। এমএলএ নেমে যাবে ছাপ্পা করবার জন্য, তাও গণনা কেন্দ্রে গিয়ে। কেন? তার মানে পঞ্চায়েতে মাল ঝাড়তে পারে, ওরা মাল ঝাড়ে। তৃণমূলটা করে মাল ঝাড়ার জন্য, ওরা একদম তলা থেকে ওপর পর্যন্ত এই সিস্টেম করে রেখেছে। তাই আমাদের নেত্রী মীনাক্ষী মুখার্জি একটা সুন্দর কথা বলেছিল যে আমাদের লড়াই হচ্ছে লুটে খাওয়াদের বিরুদ্ধে খেটে খাওয়া মানুষের লড়াই। ওরা এটাকে হিন্দু মুসলমানে ভাগ করতে চায়। ওরা যেমন বলে না হিন্দু ভোট ব্যাংক, মুসলিম ভোট ব্যাংক, আমি বলছি খেটে খাওয়া মানুষের ভোট ব্যাংক করুন। ওই ব্যাংকটাকে হচ্ছে আমাদের ভরসা, জনতাই পুঁজি। ওই পুঁজিটা করেই আমাদের এগোতে হবে। কাস্টাতুরি তারায় ভোট দেবেন। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করবেন। আর ইলেকটোরাল বন্ড থেকে তিনটে জিনিস, তিনটে শিক্ষা। এত লোক এত টাকা দিল, এত লোক এত টাকা দিচ্ছে নাকি গোপনীয়তা রেখে। বিজেপি আর তৃণমূলকেই দিলে এত এত টাকা, কোনটা বড় দল? এখনো পর্যন্ত পার্লামেন্টে কাদের সিট বেশি, কংগ্রেসের না তৃণমূল? তাহলে কংগ্রেসকে কম টাকা, তৃণমূলকে বেশি টাকা কেন? কেন? কমন লোক দিচ্ছে, মানে ভাবুন আমি একটা ব্যবসাদার, আমি চাইতে পারি আমি তৃণমূলকে টাকা দিচ্ছি, দিতেই পারি, ডোনেট করতে পারি, অসুবিধা নেই। সিপিএম কে ডোনেট করতে পারি, দিচ্ছি, সবাইকেই দিচ্ছি। বিজেপিকেও টাকা দিয়েছি, তৃণমূলকেও টাকা দিয়েছি। তিনটে কথা হচ্ছে, এক, দুধের দাম বেড়েছে। কেভেন্টার বলে একটা কোম্পানি
যারা মেট্রো ডেয়ারি কিনেছে তারা তৃণমূলকেও টাকা দিয়েছে, বিজেপিকেও টাকা দিয়েছে। আর দুধের দাম বেড়ে গেছে পশ্চিমবাংলায়। আরপিজি গোয়েঙ্কা তৃণমূলকেও টাকা দিয়েছে, বিজেপিকেও টাকা দিয়েছে। বিদ্যুতের দাম বেড়ে গেছে, ওষুধের দাম বেড়েছে। মানে সরকারটাকে ব্যবহার করবে কারা? যাদের টাকা আছে তারা। আমরা এই পরিস্থিতি থেকে বেরোনোর জন্য কাজ করছি। যদি কোনো প্রশ্ন থাকে ঠিক আছে, কারোর কোনো প্রশ্ন থাকলে করতে পারে। একটা কথা আমার আছে, যেটা হচ্ছে আমাদের ভারতবর্ষের মধ্যে যত জুট মিল আছে তার মধ্যে ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বেশি। তার মধ্যে একসময় 72খানা জুট মিল রানিং ছিল, এখন হচ্ছে 59 জুট মিল চলছে। তারপরে বাদবাকি যেগুলো বন্ধ হয়ে গেছে তো হয়েই গেছে, এখন মানে কিছু মানে 59 জুট মিল। এই জুট ইন্ডাস্ট্রি নিয়ে আমাদের একটা সময় মানে বামফ্রন্টের প্রচুর মানে সমালোচনার মুখে পড়তে হয়েছিল। তখন আপনারা জানবেন যে মোহাম্মদ আমিন যখন মানে আমাদের শ্রমমন্ত্রী ছিলেন। যাই হোক, তো আমাদের বক্তব্য হচ্ছে এই জুট ইন্ডাস্ট্রিতে এক একটা মিলে, কোনো মিলে 3000, কোনো মিলে 4000, তারও বেশি চাকরি করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো এইটা প্রত্যেকটা এমপি যারা এই এমপি হন, যাই হোক না, সদস্যরা আমি জানি যখন জুট বোর্ড গঠন হয়েছিল, আমি ওই মানে আলিমুদ্দিনে গিয়েছিলাম এই জুট বোর্ডের ব্যাপারে, যেহেতু আমাদের কলেজটা ছিল। তো সেই জন্য আমি বলছি যে আমাদের এই বামপন্থী মানে যারা এমপি হয় বা যারা মানে ওই বোর্ডের যারা মেম্বার থাকে, তারাই একমাত্র এই জুটের ব্যাপারটা চর্চা করে। আমারও এই বক্তব্য থাকবে যে এই ব্যাপারে আপনাদের কি ভূমিকা পালন করবেন। মানে আমি তিনটে কথা বলি, জুট ইন্ডাস্ট্রির ব্যাপারটা একটু আমি বলে দিই। তিনটে জিনিস জুট আপনারা জানেন কেন। আরেকটা বলবো, আরিজরির কাজ আমি বলছি, দুটোই বলছি। আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। আমি এই প্রশ্ন দুটোই আমি উত্তর দিচ্ছি 5 মিনিট 3 মিনিট 9 মিনিট 8-9 মিনিট লাগবে। এক হচ্ছে জুট। জুটে কি ছিল 2011 পর্যন্ত আপনারা জানেন, আমি তার মধ্যে যাচ্ছি না। একথা ঠিক যে বামফ্রন্ট সরকারের একটা দৃষ্টিভঙ্গি ছিল এই কারখানাগুলোকে নিয়ে। বামফ্রন্টের সময় অন্ততপক্ষে ইপিএফ, পাউলের স্কিম, লেবারদের অধিকার, এই প্রশ্নে কোনো রকমের সমস্যা হয়েছিল বলে কেউ বলে। বামফ্রন্টের দৃষ্টিভঙ্গি ছিল শ্রমিকদের স্বার্থকে রক্ষা করতে হবে, জুট ইন্ডাস্ট্রিকেও বাঁচাতে হবে। আমরা দাবি করেছিলাম যে জুট তার যে ব্যবহার যদি সরকার বাড়ায়, সরকারি কাজে জুটের ব্যবহারকে যদি বাড়ায়, তাহলে জুটের বাজার থাকবে। যেটা নষ্ট করা হয়েছে, বরাত কমানো হয়েছে, জুট মিলগুলোকে ইচ্ছা করে একটা সময় এখানে নষ্ট করা হয়েছে। তার দায় আমাদের শ্রমিক নেতা চিত্তব্রত মজুমদার, তিনি একটা লেখায় দেখিয়েছিলেন। সেই সময় আনন্দবাজার রোজ লিখত যে এখানে দায় হচ্ছে বামপন্থীদের ইউনিয়নবাজি। কিন্তু চিত্তবাবু দেখিয়েছিলেন যে ইউনিয়ন করে ধর্মঘট যে কটা দিন হয়েছে আর লকআউট কারখানা হয়েছে, তার সংখ্যাটা, লকআউটের সংখ্যা অনেক বেশি ধর্মঘট। আর লকআউটকে আমরা তো ধর্মঘটের অ্যান্টিথিসিস হিসেবেই ধরি, উল্টো দিক, মালিকের কষ্ট। ফলে আজকে কিন্তু সেই লোকগুলোকে আর দেখতে পান না। প্রথমত ইন্ডাস্ট্রি হয়েছে পশ্চিমবঙ্গে, কোনো শিল্প এলো, কেউ প্রশ্ন করে। যারা বলতো জ্যোতিবাবুর আদ্যশ্রাদ্ধ করতেন তখন বামফ্রন্ট সব লাটে তুলে দিল, লাল ঝান্ডাবাজি করল, সে লোকগুলোকে আর দেখা যায় না। যাই হোক, এখন যেটা করণীয় সেটা হচ্ছে এক, যে এই শিল্প রিভাইভালের চেষ্টা করতে হবে। 1, 2, বহু জায়গায় রিভাইভাল করা সম্ভব এখনো, বহু জায়গায় সম্ভব নয়। যেখানে সম্ভব নয়, শিল্পের জমিতে শিল্পই করতে হবে এবং শিল্প শ্রমিক যাতে তার কাজ না হারান তাকে নিশ্চয়তা করতে হবে। রাজগঞ্জের মতন জায়গায় আমি আপনাকে বলছি, যেখানে 30-40 হাজার শ্রমিক ছিলেন, এখন যে সংখ্যাটা ক্রমশ কমে আসছে, কারখানা বন্ধ, কিন্তু তারা আছেন, এখনো পর্যন্ত লোক আছেন। ওই বাসস্থানটাকে, তাদের নিরাপত্তাটা সুনিশ্চিত করতে হবে। ওখানে যারা ওই কোয়ার্টারগুলোতে থাকেন সেইটাকে নিশ্চিত করতে হবে। মানিকপুরে আপনারা দেখেছেন কি চলছে, ডেল্টাতে। ডেল্টার জিনিসপত্র বিক্রি করার চেষ্টা হচ্ছে, মাঝে মধ্যেই সংঘাত হচ্ছে ইউনিয়নের সঙ্গে। আমরা মামলা করেছিলাম, মানে সেই মামলার
আর্গুমেন্ট করতে হয়েছিল আমাকে, আমি নিজে সেটাই জানি। ইডি অ্যাপয়েন্ট হয়েছিল, মালিক কে সেটা কেউ জানে না। অন্য মালিক এসে, মালিক আবার নিজের একটা ছায়া মালিক তৈরি করেছে, তারা ডিরেক্টর হিসেবে কাজ করছে, মালিক অন্য কেউ। এগুলা সব পশ্চিমবঙ্গের শ্রম দপ্তরের সাথে সব জানে। তৃণমূল কংগ্রেস মালিকের দালাল, এ নিয়ে কোনো চিন্তা নেই। আমাদের কাজ হবে শ্রমিক অভিমুখী এবং শিল্পনীতি যা আছে করে রিভাইভাল করানো, এবং রিভাইভাল না হলে অন্তত রিপ্লেসমেন্ট করানো। সেখানে শিল্প জমিতে শিল্পই হোক, শিল্প জমিতে বড় লোকদের ফ্ল্যাট বাড়ি করা আমাদের লক্ষ্য না। আর জরির অবস্থা ভীষণ খারাপ। আমি পাঁচলা, সাঁকরাইল, মহিয়ারি অঞ্চলের প্রচুর জরি শিল্পীর কাছে গেছি, 36 জনের কাছে আমি গেছি ইতিমধ্যে। আমি জানালছি যাব এবং আরো কয়েকটা জায়গায় যাব, সেখানে চেষ্টা করব অনেক জরি শিল্পীর সাথে আরো কথা বলবো। তারা জরি হাব করবে বলেছিল 12 সালে ধুলোগড়ে। সে জরি হাবে বাড়ি টাড়িও নাকি হয়েছিল, সেটা নাকি হয় জরি হাব হয়নি। আগে 400-500 টাকা 700 টাকা পর্যন্ত রোজগার হতো, এখন 150 থেকে 200 টাকা। স্বাস্থ্যের জন্য জরি শিল্পীদের চোখ বাঁচানোর জন্য স্কিম দরকার, কোমর বাঁচানোর জন্য স্কিম দরকার। সারাদিন বসে কাজ করছে পা মুড়ে। একটা সময় তো মমতা ব্যানার্জি সবচেয়ে নাচিয়েছিলেন এইসব অঞ্চলে জরি শিল্পীদেরকে, এই করে দেবো তাই করে দেবো বলে। শিল্প কিছু আছে, শব্দ মুম্বাই, হায়দ্রাবাদ, গুজরাট চলে যাচ্ছে, জরি শিল্পীদেরও তাই চলে যেতে হচ্ছে ওখানে, সস্তা শ্রমিক হয়ে যেতে হচ্ছে। যদি সরকারের কোনো পরিকল্পনা না থাকে এটাই হবে। সরকারের কোনো পরিকল্পনা নেই, সরকার ঘুরে বেড়াচ্ছে। মুখ্যমন্ত্রীর কাজ হচ্ছে ঘুরে বেড়ানো, গান গেয়ে বেড়ানো, আমলারা চালাচ্ছে, যা হওয়ার তাই হচ্ছে, আর মানুষকে গিনিপিগে পরিণত করছে। এটাই আরএসএস এর রাজনীতি, তৃণমূলের রাজনীতি। এর থেকে আমাদের বেরোতে হবে। আর কোনো কথা নেই, কথা কম, কাজ বেশি। বুথ আমাদের রক্ষা করতে হবে, সব ভোটারের কাছে পৌঁছতে হবে, মানুষের কাছে এই বার্তাটা দিতে হবে, যেন কোনো মানুষ আনটাচ না থাকে, কোনো মানুষকে যেন আমরা না ছুঁয়ে চলে আসি। সবার সাথে কথা বলতে হবে প্রত্যেকটা লোকের কাছে, এটাই আমাদের কাজ। আগামী 43 দিন সময়, একটা ভোটের আগে 43 দিন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনারা ব্যবহার করুন, আমরা ব্যবহার করছি, সবাই মিলেই কিন্তু এই জয়টা আমরা করব।